বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মরিয়ম নেসা, সহকারী শিক্ষিকা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব শ্রেণী সপ্তম গ, বাংলা প্রথম পত্র, গদ্য শব্দ থেকে কবিতা। লেখক হুমায়ুন আজাদ, 1947-2004 বই। আমাদের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্য, অলৌকিক, স্টিমার, জলচিতাবার, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোরা অস্ত্রবিন্দু উপন্যাস, 56,000 বর্গমাইল গল্প, জাদুকরের মৃত্যু প্রবন্ধ, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সাহিত্যর নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চাই। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চাই, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো 3টি, লাল বোতাম 2টো, সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। তাহলে উপমা কি বানাতে চায়? উপমা একটি ঘুড়ি বানাতে চায়। তোমাদের শব্দটি একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। উপমা, উপমার অর্থ। উপমা, উপমার অর্থ শব্দার্থ ও টিকা। টিকা, শব্দার্থ টিকা। তাহলে উপমা কি বানাতে চায়? উপমা, উপমা
উপমার অর্থ তুলনা। উপমার অর্থ তুলনা। এই তোমরা দেখতে পাচ্ছ সবাই তো, তাই না? উপমার অর্থ তুলনা। আচ্ছা, এখন পড়া শোনো তোমরা। তুমি কি লিখতে চাও? ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? কি বানাতে চাও? নূপুরের মতো ছড়া। যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। কি করতে হবে? তোমাকে সারাদিন ভাবতে হবে কার কথা? শব্দের কথা। খেলতে হবে শব্দর খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়। নানা রকম শব্দ কাদের মধ্যে আছে? আমাদের ভাষার মধ্যেই আছে। তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে সেগুলো গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। কি চিনতে হবে তাহলে? শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়। কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোনো কোনো শব্দে কি শোনা যায়? বাঁশির সুর। আবারও কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোন শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ। কোনো কোনো শব্দে আবার বাজে কি? শুকনো পাতার খসখসে আওয়াজ। কোনটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নূপুরের মতো বাজে। তাহলে কার মতো বাজে? তোমার পায়ের নূপুরের মতো বাজে। নূপুর, নূপুর একটি শব্দ। নূপুর। তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো। নূপুর। নূপুর অর্থ পায়ে। পায়ে পরার নূপুর। তাহলে কি হবে অর্থ? পায়ে পরার, পায়ে পরার অলংকার। পায়ে পরার অলংকার। অলংকার। আচ্ছা, নূপুর। নূপুর অর্থ হচ্ছে পায়ে পরার অলংকার। দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? ঠিক আছে, তোমরা খাতে উঠে নিতে পারো। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। স্বপ্ন না থাকলে কোনো কিছু লেখা যাবে না। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। যদি স্বপ্নই না জানেন তাহলে লিখতেও পারবে না। কি পারবে না? কবিতা। স্বপ্ন লেখার জন্য শৈশব কৈশোর পড়তে হবে, কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনা উপজীব্য।
কয়টা দেখো তাও 5 হয়ে গেছে। তাহলে বইটা পড়ি। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগে রাগের কথা। তাহলে আমরা কি বলতে পারি? ঘর ফাটানো হাসির কথাও বলতে পারি, বলতে পারি টকবগ রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা, নতুন হতে হবে যা একবার কিছু বলে গেছে। যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সেই কবি হতে পারে না। যার চোখে স্বপ্ন নেই সে কখনোই কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। একটা শব্দ লিখে দে। লেখকের কথা বারবার বারবার মনে, সবাই দেখতে পাচ্ছ তোমরা? মনে পড়ে কেন? এবার আমি বলবো, তোমরা ছোটবেলার কথা বারবার ছোটবেলার কথা, ছোটবেলার কথা মনে। সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কেন? আচ্ছা, এই প্রশ্নটি আমি এখন আলোচনা করব, তোমরা সবাই শোনো। লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কেন? লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কারণ লেখক ছোটবেলার কথা জিনিসগুলো বুকের মধ্যে জমিয়ে রেখেছেন। লেখক বলেন, ছোট থাকার সময়টা বেশ সুন্দর।
তিনি ছোট সময়ের কথা স্মৃতিচারণ করে কবিতা লেখার অনুপ্রেরণা পান। লেখকের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা একটা সাদা গাছের লাফ দিয়ে পানিতে ঢুকে যাওয়া, শাপলা ফুলে পানি লাল হয়ে যাওয়া, চড়ুই পাখি উড়ে যাওয়া, এর সব কিছুই কবিতা লেখার জন্য অনুপ্রেরণা যোগায়। এগুলো তার মনে পড়ে, মনের মধ্যে ছবি হয়ে, রং হয়ে, সুর হয়ে রয়েছে। ছোটবেলার সুন্দর সময়ে এই বিষয়গুলো লেখককে কবিতা লিখতে বলে, আর এই কারণেই লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে। উদ্দীপকের সঙ্গে শব্দ থেকে কবিতা প্রবন্ধের বই পড়ার দিকটি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ছোটবেলার থেকে মানুষের বিকাশ শুরু হয়, চারপাশের পরিবেশ, প্রকৃতি সব কিছু থেকে তারা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে বিকশিত করে। তাই ছোটবেলা থেকেই মানুষের শিক্ষা জীবন শুরু হয়ে যায়। যেসব বইয়ে সূর্য ওঠে, গোলাপ ফোটে, সেসব বই অর্থাৎ ভালো মনের বই পড়ার জন্য বলা হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোট বয়সে থেকেই ভালো ভালো বই পড়ার কথা বলা হয়েছে। ছোটবেলায় যত বেশি পড়া যাবে, নিজেকে তত বেশি সমৃদ্ধ করা যাবে। পরবর্তী সময়ে তা কবিতা লেখার ক্ষেত্রে সহায়ক হবে। উদ্দীপকে বই পড়ার কথা বলা হয়েছে এবং শব্দ থেকে কবিতা প্রবন্ধে বই পড়ার কথা বলা হয়েছে। তাই বলা হয়ে যায় উদ্দীপকের সঙ্গে শব্দ থেকে কবিতা প্রবন্ধে বই পড়ার দিকটি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তোমাদের আজকের মতো এইটুকু আলোচনা করলাম। তোমরা বুঝতে পারছো সবাই? ওটা দেখেই পারিচ্ছে না, আমরা তুলেছি কাছলা তো। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।